আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডাকসুর ভিপি, জিএস, এজিএস সহ অধিকাংশ পদেই শিবিরের নিরঙ্কুশ জয়। ডাকসু নির্বাচন নিয়ে কঠিন বিবৃতি দিল সেনাবাহিনী। টেবিল চাপড়ি উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ, এক হাত নিলেন সার্জিস। হাসিনার মতোই পালালেন নেপালের প্রধানমন্ত্রী, বিপদে কাঠমান্ডুতে বসবাস করি আওয়ামী নেতারা। কাতারে হামলা চালালো ইসরায়েল। এবার বিস্তারিত। বুধবার 10 সেপ্টেম্বর সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। এছাড়া তৃতীয় সর্বোচ্চ 2,549 ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 2,385 ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের 668 এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন 11 ভোট। এর মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন। বিজয়ী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এছাড়া ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রশাসনের বিরুদ্ধে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। শুধু জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম। জগন্নাথ হলে তিনি পান মাত্র 10টি ভোট। অপরদিকে আবিদুল ইসলাম খান পান 1,276 ভোট। এর আগে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 8টি কেন্দ্রের 810টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা 39,874 জন ছিল। 5 ছাত্রী হলে 18,959 ভোটের বিপরীতে 13 ছাত্র হলে এই সংখ্যা 20,915 জন। ডাকসুতে 28টি পদের জন্য মোট 471 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে 13টি করে 18টি হলে মোট পদের সংখ্যা 234টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছে 1,035 জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের 41টি ভোট দিতে হয়েছে। অন্যদিকে ভিপি পদ ছাড়াও জিএস, এজিএস সহ বিভিন্ন পদে ভূমিধস জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। মেঘমল্লার ও হামিমকে বিশাল ব্যবধানে হারিয়ে জিএস পদে জয়ী হয়েছেন SM ফরহাদ। বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সোমবার বাংলাদেশ আর্মি নামে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ অবস্থান স্পষ্ট করে সেনাবাহিনী। পোস্টে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি মিটিং চলাকালে সেখানে প্রবেশ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে ছাত্রদল নানা বিষয়ে অভিযোগ দেওয়ার প্রকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস উচ্চবাচ্য উদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলছেন গণেশ চন্দ্র রায় সাহস। তিনি নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেন। এ সময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থীও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গণেশ চন্দ্র সাহস বলেন, আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসলো, বাসগুলো কম আসলো, আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন? এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন ছাত্রদল সভাপতি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তাকে নিবৃত্ত করেন। অন্যদিকে গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, আপনি চুপচাপ বসে যান,
এরপরও ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সামনে বর্তমান প্রশাসনকে জামাতি প্রশাসন আখ্যা দিয়ে স্লোগান দিতে শুরু করলে সভাকক্ষে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। ভিসির কাছে ছাত্রদল অভিযোগ করে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জামাত শিবিরের নেতাকর্মী জড়ো করেছে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীরা। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও তারা তা মানতে রাজি হননি। এই ঘটনার সময় বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান সাবেক অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান সহ বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিকে গণেশের ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ এটাকে শিষ্টাচার বহির্ভূত ও নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন সার্জিস। লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তার ছাত্রনেতা হওয়ার তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই। কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে। ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত শিবিরের কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি। পরবর্তীতে যেটা বিএনপি ছাত্রদলও করেছে। তিনি আরও লেখেন, কিন্তু যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই তুকারি স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে, তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার, ধিক্কার জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী আবু বকর মজুমদার। তবে এই অভিযোগকে গাঁজাখড়ি গল্প বলে আখ্যায়িত করেছেন মির্জা আব্বাস। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আবু বকর মজুমদার এই অভিযোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন কিনা জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এইমাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম। এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগতো। তিনি বলেন, কি অভিযোগ তুললে আমি কি করতে পারি? দেশটাতে যে কি শুরু হয়েছে, গাঁজাখুরি গল্প। আমি আমার তেজগাঁওয়ের অফিসে ছিলাম, এখন তেজগাঁও থেকে গুলশানে চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিংয়ে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল। এনডিটিভির মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় কেপি শর্মা ওলি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন। তবে এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটালো। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতেও দলীয় কার্যালয়ে আগুন দেয়। বিক্ষোভ ক্রমশ কাঠমান্ডু এবং বড় বড় শহরের বাইরেও ছড়িয়ে পড়ছিল। রাজধানী পরিণত হয়েছিল রণক্ষেত্রে। নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ায় রুষ্ট জেনজি বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়েও প্রশ্ন তোলে। বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ 19 জন প্রাণ হারান। এরপরই আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয়। বিভিন্ন দল এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্য এই দাবিতে সংহতি জানান। নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা ওলি। এর আগে 2015, 16, 2018 থেকে 21 ও পরে 2021 সালে আরও একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। কাঠমান্ডু পোস্ট লিখছে, দৃঢ়চেতা অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা এবং কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়লেন, যা দারুণ দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালও প্রবল গণবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতির সৃষ্টি হলো। এদিকে বাংলাদেশে হাসিনার পতনের পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ভারতের পাশাপাশি আশ্রয় নেন নেপালে। তারা অলি শর্মার প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে এতদিন ভালোই ছিলেন নেপালের রাজধানীতে। এখন অলির পতনে দুশ্চিন্তার ছাপ তাদের কপালেও। এদের মধ্যে অনেকে এখন নেপাল ছাড়ার প্ল্যান করছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। চট্টগ্রাম ছাত্রলীগের নেতা মাহফুজ আলমের অবস্থান কাঠমান্ডুতে। তিনি গণমাধ্যমকে বলেন, অলি ছিলেন আমাদের অভিভাবক তুল্য। এখন তার পতনে নেপালে অবস্থানরত আওয়ামী নেতাকর্মীদের বেশ বিপাকেই পড়তে হবে। কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 9 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে দেশটি। ইসরায়েলি
একটি সূত্র জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসরায়েলের বিরুদ্ধে 7 অক্টোবর পরিচালিত হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ী কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব ব্যক্তি বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে আইডিএফ তাদের বিবৃতিতে কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, হামলার সময় বৈঠকস্থলে ফিলিস্তিনের অন্যতম প্রধান নেতা খালিদ মাশাল উপস্থিত ছিলেন। 1997 সালে জর্ডানে তাকে হত্যাচেষ্টা চালিয়েছিল ইসরায়েল। আল জাজিরা জানায়, উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল নেতাদের। ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কাতার কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। রোববার থেকে সোমবার হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে, যা দেশের আকাশ থেকে দেখা যায়। আকারে সাধারণ সময় চাঁদের থেকে 7%, উজ্জ্বলতায় 15% বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন। অর্থাৎ 7 থেকে 8 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বিস্তৃত এই সুপার মুনের নাম ব্লাড মুন। পূর্ণিমার সাথে এবার পূর্ণ চন্দ্রগ্রহণ যোগ হয়েছে। এই চাঁদকেই বলে সুপার ব্লাড মুন, যা এবার বাংলাদেশ থেকে দেখা যায়। একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে কেবল তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্য দর্শকের পেছনে অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া চলে যায়। বাংলাদেশ স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হয় রোববার রাত 9:28:25 থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একই দিন রাত 10:27:09 পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয় রাত 11:30:48 থেকে। সর্বোচ্চ গ্রহণ চলে রাত 12:11:47 পর্যন্ত। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হয় রাত 12:52:51। এবার খেলার খবর। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকায় ফিরতে পারছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকেল 3টায় কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দলের ঢাকায় ফেরার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। বাফুফের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে বিকেল 3টায় বাংলাদেশ এয়ারলাইন্সের BG0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে। দলীয় ম্যানেজার আমির খান জানান, কাঠমান্ডুর পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা বিমানবন্দরে যাননি। তিনি বলেন, আমরা ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাইনি। নেপাল আমাদের স্কট দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারেনি। এখন আবার হোটেল রুমে নেওয়া হয়েছে। শুনেছি এয়ারপোর্ট অবরুদ্ধ। নতুন করে টিকিট করাও এখন অনিশ্চয়তা, কারণ এখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমান্ডুতে গোলাগুলি, ভাঙচুর ও জ্বালাপোড়া চলছে। বাংলাদেশ দলের হোটেলের কাছেই এমন পরিস্থিতি হলেও খেলোয়াড়রা এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন। প্রসঙ্গত, টানা 2 দিনের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। উত্তেজিত জনতা ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও ওলির বাসভবন সহ একাধিক নেতার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়েছে। ফলে দেশ জুড়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। বাংলাদেশের জাতীয় ফুটবল দল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাঠমান্ডুতেই অবস্থান করবে। প্রিয় দর্শক, শেষ করছি FAB টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।